আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্প্রতি বিদ্যুৎ সমস্যার কারণে রেগুলার আমরা গল্প দিতে পারতেছি না, এজন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের ভিডিওটাতে একটু নয়েজ আসতে পারে, কারণ বাহিরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, তো নয়েজগুলো একটু ইগনোর করবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এবার রিয়ার চাচি বলা শুরু করলো, রিয়া তুই আজকে দেশ ছেড়ে চলে যাবি, তবে যাওয়ার আগে তোর বাবা মাকে দেখার জন্য একটা মানুষ লাগবে। কখন আবার তোর বাবার কি হয় কেউ জানে না, আর তোর বাবা সবসময় চাইতেন মরার আগে তার মেয়ের বিয়ে দেখে যাবেন। এজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রিয়া তুই চলে যাওয়ার আগে তোকে আমি বিয়ে দিব, তবে আমি সবকিছু ঠিকঠাক করে ফেলেছি। রিয়া এখন শুধু তোর মতামত বাকি আছে। তোর বাবা মায়ের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। রিয়া অবাক হয়ে বলল, এখন আমি দেশ ছেড়ে চলে যাব, আবার তোমরা নতুন করে কি শুরু করলে? আন্টি বললেন, দেখ রিয়া, তুই চলে যাবি ঠিকই, কিন্তু তোর বাবা মাকে কে দেখে রাখবে এটা বল, এজন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রিয়া বলল, কিন্তু চাচি আম্মা ছেলেটাকে? এবার আন্টি আমার দিকে তাকিয়ে বলল, ছেলেটা আর কেউ না, আমাদের বাসার রনি, আর ওকে তো তুই খুব ভালো করেই চিনিস। আন্টির কথা শুনে আমি চোখ বড় করে আন্টির দিকে তাকালাম। আন্টি আমার তাকানো দেখে বলল, এভাবে তাকিয়ে কি দেখো? আমি বলেছিলাম না আমি তোমার কাছে কিছু চাইবো? তুমি নিজ মুখে বলেছ আমাকে হতাশ করবে না, আর আমি জানি আজকেও তুমি আমাকে হতাশ করবে না। আমি এটাও জানি রিয়াকে তুমি মনে মনে অনেকটাই পছন্দ করো, কিন্তু কখনো বলতে পারো নাই। সেই দিন তুমি রবিনের সাথে কি কি কথা বলেছিলে সবগুলো আমার শোনা হয় নাই, তবে রিয়াকে যে তুমি পছন্দ করো এটা আমার শোনা হয়েছিল। আন্টির কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। মনে মনে বললাম, এখন আবার কোন কাহিনী আন্টি করতে চাইছে? এবার আন্টি রিয়ার দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ পর তুই চলে যাবি, এই দেখ কাজীও চলে এসেছে, তাড়াতাড়ি বল কি করবি? দেখ রনি ছেলেটা খুব ভালো, তোকে কখনো ঠকাবে না, এখন শুধু তোর মত জানতে চেয়েছি। এবার রিয়ার বাবা ওকে বলল, মারে তুই তো চলে যাবি, আমাদের দেখার মতো তো কেউ থাকবে না, তাছাড়া তোর চাচি ভালো সিদ্ধান্ত নিয়েছে, আর বিশেষ করে ছেলেটা তো আমাদের চেনা জানাই। রিয়া আমার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বলল, তোমরা যা ইচ্ছা তাই করো, তবে আমি দেশের বাইরে যাব আজকেই। রিয়ার চাচি বলল, সে তুই যা, পরে তুই প্রতিষ্ঠিত হয়ে এসে জামাইয়ের সাথে দেখা করিস। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি এখন ওদের বিয়ে পড়ান। কাজী আন্টির কথা মতো তাই করতে লাগলো। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। মনে মনে বললাম, যা হচ্ছে বেশ ভালোই হচ্ছে, তবে বিয়ের পর আমি রিয়াকে কাছে পাবো না, এটা অনেকটা দুঃখের বিষয়। কাজী যখন রিয়াকে কবুল বলতে বলল, তখন রিয়া আমার দিকে একবার তাকিয়ে কবুল বলে দিল। আমি মনে মনে বললাম, বউ যেহেতু পেয়েছি একদিন হলেও তো কাছে পাবো, আর তাছাড়া ও আমার কাছে একজন মানুষ। রিয়াকে বিয়ে করাটা আমার ভাগ্যের বিষয়। আমিও কাজীর কথা মতো কবুল বলে দিলাম। আমাদের বিয়ে শেষে রিয়া বলল, আমাকে এখনই যেতে হবে, আমার কাছে বেশি সময় নেই। আমি রিয়ার সুটকেস নিয়ে বাসা থেকে বের হলাম। আগে থেকে গাড়ি দাঁড়ানো ছিল, সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আমার সাথে রিয়া একটাও কথা বলে নাই, তবে ও যেন একটা ঘোরের মাঝে আছে, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। রিয়া আমার পাশে বসেছে ঠিকই, কিন্তু আমরা কারো দিকে লজ্জায় তাকাতে পারছি না। আমাদের ধারণার বাহিরে ছিল যে আজকে রিয়া আর আমার বিয়ে হঠাৎ করেই হয়ে যাবে। রিয়া কেন, আমিও এই বিষয়ে কল্পনাও করতে পারি নাই, তবে রিয়াকে আমি পছন্দ করতাম এই হিসেবে ভালোই হয়েছে। কিন্তু ও যে আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ওর সাথে একটা কথাও বলতে পারছি না, মনটা কেমন জানি ছটফট করছে। রিয়াকে কাছে পেয়েও মনে হচ্ছে যেন হারিয়ে ফেলছি। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএলে তোমাদের পছন্দের টিমের ওপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে, এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই, তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি জানি আমি রিয়ার সাথে এখন কোনো কথা বলতে পারবো না। হাত থেকে ঘড়িটা খুলে রিয়ার হাতে চেপে দিয়ে শুধু বললাম, প্রতিটা মিনিট প্রতিটা সময় আমি তোমার জন্য অপেক্ষা করব। মানুষ বিয়ে তো আর এতগুলো করতে পারে না। দেখো আমার কি কপাল, নিজের বউকে কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি। হয়তো আমার জীবনটাই এমন, যাকে কাছে পাই তাকেই খুব শীঘ্রই হারিয়ে ফেলি। রিয়া কোনো কথা বলল না, শুধু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। গাড়ি থেকে নেমে রিয়াকে নিয়ে সামনে হাঁটতে লাগলাম। যতটা সামনে যাচ্ছি ততই যেন বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে কাঁপাকাঁপি করছে। রিয়া ভেতরে যাওয়ার সময় আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। এটা দেখে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। দেখতে দেখতে রিয়া ভেতরে চলে গেল। আমি মাথা নিচু করে নিচে বসে গেলাম। কিছুক্ষণের মায়ে পড়ে যেন কলিজাটা আমার ফেটে যাচ্ছে, চোখ থেকে আপনা আপনি পানি পড়ছে।
আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুই মাফ করে দিস। তাছাড়া আমার কিছু করার ছিল না রে। দেখ, রিয়া একদিন না একদিন ফিরে আসবে, তখন তো তুই ওকে বউ বলে ডাকতে পারবি। দেখিস ও তখন শুধু তোর জন্য ফিরে আসবে। আমি তোর জন্য রিয়ার মনের ভেতরে ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আমি চোখের পানি মুছে বললাম, আমি রিয়ার জন্য অবশ্যই অপেক্ষা করব। তবে আন্টি, সত্যি একটা কথা কি, রিয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু রিয়াকে বিয়ে তো করলাম, তবে কাছে পেলাম না। রিয়ার আম্মু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমরা কি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা? আমি দাঁড়িয়ে রিয়ার বাবা মায়ের পায়ে সালাম করে বললাম, আপনারা কোনো অন্যায় করেন নাই, এটা আমার ভাগ্যে লেখা ছিল। গাড়িতে বসে বাসার দিকে রওনা দিলাম। এবার আন্টি আমাকে বলল, বাবা একটা কথা বলবো? আমি বললাম, বলেন, আদেশ করব। আজকে থেকে তো আপনারা আমার কাছের কেউ হয়ে গেলেন। চাচি শাশুড়ি হাসি দিয়ে বলল, বাবা, সে তো হয়েই গেলাম, তবে আমি চাইছি তুমি কিছু একটা করো। আমি বললাম, হ্যাঁ, দেখি কি করা যায়। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আজকে থেকে আমাদের বাসায় থাকবে, এত বড় একটা বাসা আমাদের। তাছাড়া আমার যদি কিছু হয়ে যায়, তোমার শাশুড়ি আমাকে একা হাসপাতালে নিয়ে যেতে পারবে না। আমি মাথা নিচু করে বললাম, শ্বশুর আব্বা, আমি ঘর জামাই থাকতে চাই না, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এবার রিয়ার চাচি বলল, দেখো বাবা, তোমাকে বলছি না রিয়ার বাসায় থাকতে, কিন্তু তোমার শ্বশুর অসুস্থ, আর তাছাড়া তুমি ছাড়া ওনাদের কেউ নেই। তুমি যদি বলো বাসাটা তোমার নামে লিখে দিবে। তাদের একটা মাত্র মেয়ে, আর তুমি আমাদের একমাত্র মেয়ের জামাই। আমি এবার বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব, তবে আমি নিজের ইচ্ছে মতো চলবো, আমাকে কেউ। আমার শ্বশুর আমাকে থামিয়ে বলল, তোমার মন যা চাই তাই করবে, আমরা জানি তুমি কখনো খারাপ কিছু করবে না। বাসার সামনে নেমে বললাম, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন আমি আমার বাসায় চলে যাই, সকালে সবকিছু নিয়ে চলে আসব। এই কথা বলে আমি আমার বাসায় চলে গেলাম। রিয়ার চাচি শুধু বলল, একসময় তুমি ছিলে আমাদের বাসার ভাড়াটিয়া, আর এখন আমাদের ঘরের জামাই হয়ে গেলে, তবে তুমি অনেক ভালো একটা ছেলে, এটা আমি জানি। আমি বললাম, এমন করে বলবেন না, আর তাছাড়া হঠাৎ করে এসব হয়ে যাবে আমি নিজেও জানি না। কথা বলতে বলতে বাসায় এসে গেলাম। বাসায় এসে মাথা বিছানার সাথে লাগিয়ে ঘুম দিলাম। এমনিই অনেক রাত হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রবিনকে কল দিলাম, কিন্তু শালা ফোন রিসিভ করছে না। 3-4 বার কল দেওয়ার পর ফোন ধরলো, আর ফোন ধরে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি রে, এত সকাল সকাল ফোন দিলি কেন? আমাকে কি তুই ঘুমাতে দিবি না? আমি বললাম, তোর জন্য কি এখনো সকাল আছে নাকি? অলরেডি 9টা বেজে গেছে। রবিন বলল, 9টা বাজে তো কি হয়েছে, আমার কি কোনো কাজ আছে বেডা? আমি বললাম, এত কথা শোনার জন্য তোকে আমি ফোন করি নাই, তুই ফ্রেশ হয়ে আমার বাসায় আয়, কিছু দরকারি কাজ আছে। রবিন বলল, তোর আবার কি হয়েছে? আমি বললাম, তোকে যেটা বললাম সেটা কর, এত কথা বলিস না তো। রবিন বলল, আচ্ছা ঠিক আছে, আর একটু ঘুমিয়ে নেই, পরে আসছি। আমি বললাম, তোকে বলেছি তুই ফ্রেশ হয়ে আয়। রবিন বলল, মাঝে মধ্যে যে তোর কি হয় এটাই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলাম, আর চিন্তা করছি বিয়ে তো করেই ফেললাম, মাগার বউ তো আর কাছে নাই। আচ্ছা, রিয়া কি আমার জন্য ফিরে আসবে? হয়তো আসবে, আবার যদি না আসে, না, রিয়া অবশ্যই ফিরে আসবে, আমার জন্য হলেও আসবে। স্যার, আপনি কি ফ্রি আছেন নাকি? পেছনে তাকিয়ে দেখি মিতু আসছে। আমি মিতুকে দেখে বললাম, কি ব্যাপার, এত সকাল সকাল তুমি এখানে আসলে যে? মিতু বলল, এছাড়া কি করব বলেন, আপনি তো আমাকে এখন আর পড়াতে যান না। আমি বললাম, দেখো মিতু, আমি একটু সমস্যায় পড়েছি। মিতু বলল, সে কি সমস্যা তা আমি জানি না, তবে আপু বলল, আপনি নাকি আমার আপুর সাথে ব্রেকআপ করেছেন, কেন এমনটা করলেন জানতে পারি? আমি বললাম, দেখো মিতু, পরি হয়তো তোমার বোন হতে পারে, কিন্তু ওর সম্পর্কে তুমি ভালো করে কিছুই জানো না। আমি ওর সাথে একদিন ছিলাম, আর আমি জানি তোমার বোন কেমন মেয়ে, এজন্য ব্রেকআপ করেছি। হঠাৎ করে পরি বলল, আমি যদি এতই খারাপ হতাম তাহলে আগে আমাকে হ্যাঁ বললেন কেন? আমি চোখ তুলে পরির দিকে তাকিয়ে বললাম, তোমরা দুই বোন সকাল সকাল এখানে এসেছো, আর পরি, আমি তোমাকে বলেছি না আমি যেন তোমাকে দ্বিতীয়বার আমার সামনে না দেখি? পরি আমার পাশে দাঁড়িয়ে বলল, কি করব বলেন, প্রথম কারোর সাথে প্রেম করেছিলাম, সেও আমাকে ফিরিয়ে দিল। আমি বললাম, তুমি প্রেম করবে আমার সাথে, আর রুম শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে, তুমি কি এখন এটা চাও আমি তোমার ছোট বোনের সামনে তোমার গোপন কথা সবগুলো ফাঁস করে দেই? এবার পরি বলল, তুমি খুব চালাক একটা ছেলে, আমি জানি তুমি কোনো গোয়েন্দা না, আর এটাও জানি এসব কথা তোমাকে আমার বান্ধবী বলেছে, তবে হ্যাঁ, ও যা বলেছে সব সত্যি কথা। ভেবেছিলাম বিয়ের পর ভালো হয়ে যাব, কিন্তু তার আগেই তো সবকিছু শেষ হয়ে গেল। আমি বললাম, দেখো পরি, আমি চাই তুমি আমাকে কখনো বিরক্ত করো না, আমি একজন বিবাহিত পুরুষ, আর এজন্য বলছি তুমি আমার কাছ থেকে দূরে থাকো। পরি বলল, মিথ্যা কথা তো অনেক বলতে পারেন দেখি, আর কত মিথ্যা বলবেন? আমি ফোনটা বের করে আমার আর রিয়ার বিয়ের ম্যারিড সার্টিফিকেট দেখিয়ে বললাম, এখন তো বিশ্বাস হয়েছে?
পরি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখো পরি, সবকিছু তো তোমাকে বলেছি আমি। আর আমি আগে থেকেই রিয়াকে পছন্দ করতাম, কিন্তু তোমার কারণে ওর সাথে আমার প্রেম হয়ে ওঠে নাই। ওই কথায় আছে না, যার ভাগ্যে যেটা লেখা থাকে সে সেটাই পায়। আর আমি জানি ভালোবাসা সত্যি হলে কেউ আর পথে বাধা দিতে পারে না। এবার পরি আমার দিকে পিস্তল তাক করে বলল, আমি জানি তোকে আমি পাবো না, কিন্তু আমি পাবো না তো কি হয়েছে, তোকেও আমি অন্য কারো হতে দিব না। তোকে খুন করে দরকার হলে আমি জেলে যাব, তাও তোকে আমি অন্য কারো হতে দিব না। মিতু আমার সামনে দাঁড়িয়ে বলল, মারতে হলে আমাকে আগে মার আপু। আর স্যার খারাপ কথা কি বলেছে? সেই দিন আমি তোর পক্ষ নিয়েছিলাম, ভেবেছিলাম তুই অনেক ভালো, কিন্তু তুই যে এসব করে বেড়াস কে জানে। কি আর বলবো, তুই আমার নিজের বোন। তুই যদি এতই ভালো হতি তাহলে আমি তোর ভালোবাসা এনে দিতাম, কিন্তু তুই অন্য কারোর সাথে। ছি। দেখ আপু, আমি এসব বলতে পারবো না। আমার স্যার এখন আমার বান্ধবী রিয়ার হাজবেন্ড, আবার তিনি আমাকেও পড়ায়। আমি বেঁচে থাকতে স্যারকে কিছুই হতে দিব না, কারণ আমি যে আমার স্যারকে কথা দিয়েছি। প্লিজ তুই এখান থেকে চলে যা। পরি পিস্তল নামিয়ে বলল, আমার বোনের জন্য বেঁচে গেলি, যা তোকে ছেড়ে দিলাম। কপালে যা নাই তা বললে তো আর আসবে না। ভালো থাকিস। পরি ছাদ থেকে নেমে চলে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, জানো পরি, ভালো মানুষের অনেক দাম। তুমি শুধু নিজেকে পরিবর্তন করে দেখো, তোমাকে ছেলেদের পেছনে ঘুরতে হবে না, বরং ছেলেরাই তোমার পেছনে ঘুরবে। পরি কোনো উত্তর বা প্রশ্ন না করেই চলে গেল। আমি মিতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি যদি না থাকতে। মিতু বলল, আরে স্যার, আমি বলেছিলাম না আমি থাকতে আপনার কিছুই হতে দিব না। তবে আপনি কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, আমি সত্যি রিয়াকে বিয়ে করেছি। মিতু বলল, তাহলে আপনি একা কেন? রিয়া কোথায়? আমি মন খারাপ করে বললাম, ও কালকেই দেশ ছেড়ে চলে গেছে, আর কালকে রাতেই আমাদের বিয়ে হয়েছিল। মিতু বলল, কি বলেন এসব? আমি বললাম, হ্যাঁ, যা বললাম সব সত্যি কথা। রিয়ার যে ছেলের সাথে সম্পর্ক ছিল ও বেইমানি করেছে। এসব সহ্য করতে না পেরে ও বিদেশে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তখন ওর চাচি বলল, বিদেশে যাবি তো যা, তবে যাওয়ার আগে বিয়ে করেই যা। এরপর আর কি, আমাদের বিয়ে হয়ে গেল। মিতু বলল, আপনি কি রিয়াকে পছন্দ করেন? আমি বললাম, আমি এই জায়গায় প্রথম যেদিন এসেছি সেই দিনই রিয়ার প্রেমে পড়েছি, কিন্তু কখনো ওকে বলতে পারি নাই। আর তোমার বোন তো আমার সাথে জোর করেছে। তবে একটু একটু আমিও ওকে পছন্দ করতে শুরু করি। তখন পরীর বান্ধবীর সাথে আমার দেখা হয়, আর তার কাছ থেকে আমি সবকিছু জেনে ফেলি। মিতু বলল, আসলে আমি যদি জানতাম আমার আপু এমন, তাহলে কখনোই আমার আপুকে ভালোবাসতে বলতাম না। আমি বললাম, থাক, এসব কথা এখন বাদ দাও, এখন বলো তোমার কি খবর। মিতু বলল, আপনি তো আর আমাদের বাসায় পড়াতে যাবেন না, কালকে থেকে আমি আসবো আপনার বাসায়। আমি বললাম, তাহলে তো ভালোই হবে, রিয়ার বান্ধবীদের সাথে তোমাকেও পড়াতে পারবো। তবে আমি এখন রিয়ার বাসায় চলে যাব। ওনারা খুব জোরাজোরি করে বলল, এত বড় একটা বাসা আমার শ্বশুরের, আর আমি এখানে থাকবো এটা কি করে হয়, এজন্য যাওয়া লাগবে আর কি। মিতু বলল, ঠিকই তো বলেছে। আমি বললাম, হ্যাঁ, এজন্যই যাব। মিতু বলল, সাহায্য করা লাগবে নাকি? আমি বললাম, না, তার কোনো দরকার নেই, একটু পরে রবিন আসবে। মিতু বলল, তাহলে আমি গেলাম স্যার। আমি বললাম, ঠিক আছে, তুমি ভালো থেকো। দেখতে দেখতে মিতুও চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর রবিন এসে বলল, কিরে, তুই কি ঘুমাস? আমি শোয়া থেকে উঠে বললাম, তোরে সেই কখন বলেছি আসতে, আর তোর এখন আসার সময় হয়েছে শালা। রবিন বলল, আরে এত কথা বলিস না তো, কি হয়েছে এখন তাই বল। আমি এক এক করে কালকে রাতের সব কাহিনী বললাম। রবিন সব শুনে বলল, তাহলে তো বেশ ভালোই হয়েছে। আমি বললাম, ভালো তো হয়েছে ঠিকই, কিন্তু এখন তো আমার কাছে আমার বউ নেই। আজকে আমার বাসর রাত ছিল, আর দেখ আমার কি কপাল। রবিন বলল, একটা পুতুল এনে দিব কি আজকে রাতের জন্য? আমি চোখ বড় করে বললাম, তুই আমার সাথে মজা করিস? রবিন বলল, থাক, বাদ দে। আর রিয়ার হয়তো মন খারাপ, এজন্যই চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না, ও নিশ্চয়ই ফিরে আসবে। তবে তার আগে তুই প্রতিষ্ঠিত হয়ে নে, তাহলে ও অনেক অনেক খুশি হবে। আমি বললাম, কি করব আমি এটাই তো চিন্তা করছি। রবিন বলল, আমি তোকে একটা আইডিয়া দিব। আমি বললাম, সবকিছুই তো তোর উপর, তোকে বলেছি কিছু একটা করে দিতে। রবিন বলল, দেখ, চাকরি করার দরকার নেই, তুই ব্যবসা কর। আমি বললাম, এত টাকা আমাকে কে দিবে বল? রবিন বলল, আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওটা নাকি কোনো কারণে বিক্রি করে দিবে, আর আমি ভাবছি ওটা আমি কিনে নিব। তাছাড়া আমার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে, আমি 4 ভাগের 3 ভাগ টাকা দিব, বাকি 1 ভাগ টাকা তুই দিবি। আর রেস্টুরেন্টের সমস্ত দায়িত্ব থাকবে তোর উপর, তুই ওইটার দেখাশোনা করবি। যখন তোর টাকা হবে তখন তুই আমাকে সব টাকা দিয়ে পুরো রেস্টুরেন্ট কিনে নিবি। কি বলিস, বুদ্ধিটা কেমন? আমি রবিনকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার আপন ভাই না হয়েও আমার জন্য এত কিছু করছিস, তোকে আমি কি বলে যে ধন্যবাদ দিব এটার কোনো ভাষা নেই।
রবিন বলল, তোকে তো আমি কোনো সাহায্য করছি না, তোকে আমি একটা সুযোগ দিচ্ছি যেন তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারিস। আমি বললাম, আমি অবশ্যই পারবো, তুই দেখিস। তবে রিয়া কি আমার কাছে ফিরে আসবে? রবিন বলল, তুই রিয়ার বিষয় নিয়ে চিন্তা করিস না, আমি জানি ও কতটা ভালো একটা মেয়ে। ও যদি এখানে ফিরে আসে শুধু তোর জন্যই ফিরে আসবে, দেখিস। আমি বললাম, তুই হয়তো এটা জানিস না রবিন, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। শুধু এই রিয়া আর আমার একটা ছোট বোন আছে, ওরা ছাড়া আমার আর কেউ নেই। রবিন বলল, কি, তোর বাবা মা তোকে ত্যায্যপুত্র করে দিয়েছে? এর মানে তো কিছুই বুঝলাম না। আমি বললাম, তোকে অন্য একদিন বলবো, আজকে আমার মন ভালো নেই। তবে এইটুকু বলি, আমার নিজের বোন আমার সাথে বেইমানি করেছে, এজন্য আজকে আমি বাড়ি ছাড়া। রবিন বলল, মন খারাপ করিস না, দেখিস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আর আমি জানি তোর মতো ভালো একটা ছেলে আর যাই করুক খারাপ কিছু করতে পারে না। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে, এখন আমাকে একটু সাহায্য কর, এসব মালামাল নিয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। রবিন বলল, এই জন্য তুই আমাকে এখানে নিয়ে আসলি? আমি বললাম, হ্যাঁ, এজন্য তোকে সকাল সকাল এখানে ডেকে নিয়ে আসলাম, তুই ছাড়া আমার এখানে কে আছে বল? রবিন বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, চল আমি তোকে সাহায্য করছি। রবিনের সাহায্যে সবকিছু শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম। রবিন বাসায় সব জিনিসপত্র দিয়ে বলল, আমি এখন গেলাম, আর কালকে থেকে আমি আমার কাজকর্ম শুরু করব, তুই পরের দিন থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারিস। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ তোকে। রবিন চলে যাওয়ার পর আমি শ্বশুর আব্বার কাছে গিয়ে বললাম, বাবা, আমার রুমটা যদি একটু দেখিয়ে দিতেন। শ্বশুর আব্বা বলল, দেখো বাবা, তুমি আমার মেয়ের জামাই, আমি চাই তুমি আজকে থেকে রিয়ার রুমেই থাকো। আমি বললাম, কিন্তু? রিয়ার বাবা বলল, দেখো, রিয়া তোমার বিয়ে করা বউ, আর তুমি বিশেষ করে আমার মেয়ের জামাই, রিয়া থাকলে তুমি বুঝি ওর রুমে থাকতে না? আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা। আমি সবকিছু নিয়ে রিয়ার রুমে গেলাম, পিচ্চি একটা মেয়ে, আর দেখো রুমটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সবকিছু ঠিকঠাক করতে অনেকটাই সময় চলে গেল। বিকালে শাশুড়ি মার ডাকে ঘুম ভাঙল। তিনি বলল, টেবিলে খাবার সাজিয়ে রাখা হয়েছে, আমিও যেন খেয়ে নেই। আমি চুপচাপ গিয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ শাশুড়ি মা বলল, বাবা, তোমাকে কেমন যেন টেনশনে টেনশনে লাগছে, কিছু কি হয়েছে? আমি বললাম, আসলে আম্মা, রবিন একটা রেস্টুরেন্ট কিনতে চাইছে, ও 4 ভাগের 3 ভাগ টাকা দিবে, আর বাকি 1 ভাগ আমাকে দিতে হবে, আর বিনিময়ে আমি ওর রেস্টুরেন্ট দেখাশোনা করব। রেস্টুরেন্ট থেকে যা আয় হবে রবিনের অর্ধেক, আমার অর্ধেক, সবকিছু ঠিকঠাক আছে। আমার কাছে সব মিলিয়ে 50+ মতো হবে, কিন্তু বাকিগুলো কিভাবে ম্যানেজ করব এটাই চিন্তা করছি। শ্বশুর আব্বা হাসি দিয়ে বলল, আরে এই কথা, আমি তোমাকে একটা চেক লিখে দিব, ওখান থেকে তোমার যত ইচ্ছে তত টাকা তুলে নিতে পারো। আমি বললাম, না বাবা, আমি আপনার টাকা নিতে পারবো না, আমি চাইছি নিজের টাকা দিয়ে শুরু করতে। শ্বশুর আব্বা বলল, আরে আমার টাকা তোমার নিতে হবে না, তুমি এখন মনোযোগ দিয়ে ব্যবসা করো, পরে আমার টাকা আমাকে দিয়ে দিবে, কেমন? আমি বললাম, তাহলে ঠিক আছে। শ্বশুর আব্বা বলল, জামাই বাবা, তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আমার এইসব সম্পত্তি আমার মেয়ের নামে হবে, ও সারা জীবন বসে থেকেই এসব সম্পত্তি শেষ করতে পারবে না, আর ওর জামাই হলে তুমি। আমি এই কথা বলছি এজন্য যে তোমার কোনো কাজ করতে হবে না, তাই আমি বলছিলাম। আমি শ্বশুর আব্বাকে থামিয়ে বললাম, বাবা, আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, আমি নিজে কিছু একটা করতে চাই। আপনার মেয়ের সম্পত্তি ওর আছে, কিন্তু আমি এগুলো নিব না, আপনি যতদিন আছেন ততদিন খাবেন, পরেরটা পরে দেখা যাবে। হঠাৎ করে শাশুড়ি মা কোথায় থেকে এসে বলল, বাবা, রিয়া ফোন করেছে, ও তোমার সাথে নাকি কথা বলতে চায়, নাও ওর সাথে একটু কথা বলো, ও লাইনে আছে। আমি খেতে খেতে বললাম, জানেন মা, যাদের আমি আপন ভাবি তারা আমাকে ছেড়ে দূরে চলে যায়, আমি মানুষটা অনেক খারাপ, না হলে আমার বউ আমাকে একা রেখে এভাবে চলে যেত না। ওকে বলবেন আমি ওর সাথে কথা বলতে চাই না, ও যেদিন দেশে ফিরে আসবে সেই দিন আমি কথা বলবো, এর আগে না। আর বলবেন যেই কারণে বিদেশে গিয়েছে সেটা যেন সফল হয়। খাবারের মাঝে পানি ঢেলে রুমের ভেতরে চলে গেলাম। রুমে গিয়ে চুপচাপ বসে থেকে কান্না করছি। রিয়া আমাকে একা রেখে যেতে পারলো? ও কি জানতো না ওকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই? রিয়া সবকিছু জানতো, এরপরেও আমাকে একা রেখে চলে গেল। রাতে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। বাবা বলল, আমি রিয়ার সাথে কথা বলি নাই, এজন্য ও নাকি অনেক কান্না করেছে। কান্না করলে আমার কি, ও হয়তো কোনো ভুলের ভেতরে ছিল, কিন্তু আমি তো ওকে আমার ভালোবাসা দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিতাম, কিন্তু ও আমাকে কিছু না বলে বিদেশে চলে গেল। সকালে টাকা নিয়ে রবিনের কাছে দিলাম। ও সমস্ত কাজকর্ম শেষ করে বলল, তুই কালকে থেকে রেস্টুরেন্টে বসবি, আর আগে যে কর্মচারী ছিল ওরাই থাকবে, শুধু তুই সবকিছু দেখাশোনা করবি। পরের দিন আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। দেখতে দেখতে আজকে 5 বছর হয়ে গেল। এই 5 বছরে আমি নিজেকে নিজে